বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। আর এরপর থেকে অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষী মনোভাব ক্রমশই বেড়েছে। ভারতকে এড়িয়ে ভারতের চিরশত্রু দেশ পাকিস্তান ও চীনের সঙ্গে সখ্যতা বেড়েছে ইউনূস প্রশাসনের। এমনকি ভারত নির্ভরতা কমিয়ে আনার চেষ্টাও শুরু হয়েছে ব্যাপকভাবে। ভারত থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস না কিনে পাকিস্তান ও বিশ্বের অন্য দেশগুলির উপর বেশি নির্ভর করছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ। কিন্তু বাস্তব পরিস্থিতি হলো, বিপদে পড়লে কিন্তু এখনো ভারতের কাছে সবিনয় নিবেদন করছে বাংলাদেশ। আর ভারত প্রতিবারই বড় ভাইয়ের মতোই বাংলাদেশকে সাহায্য করছে। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশ 265 কোটি টাকার চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ইউনূস প্রশাসনের আমলে দুদেশের মধ্যে অশান্ত পরিস্থিতিতেও যাতে বাণিজ্যের উপর প্রভাব না পড়ে সে ব্যাপারে উদ্যোগী হয়েছে দুই দেশই। খাদ্যপণ্যের জন্য বরাবরই ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। বিশেষ করে ভারত বাংলাদেশের প্রধান খাদ্য আমরা জানি ভাত। ভারত থেকে পাঠানো চালের উপর অনেকটাই নির্ভর করতে হয় প্রতিবেশী দেশকে। ভারত থেকে বিপুল পরিমাণ চাল প্রতি বছরই আমদানি করতে হয় বাংলাদেশকে। বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর, সম্প্রতি ভারত থেকে 50,000 মেট্রিক টন সেদ্ধ চাল কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সে দেশের খাদ্য মন্ত্রক নাকি এই বিপুল পরিমাণ কেনার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। ভারত থেকে প্রতি কেজি 53 টাকা 2 পয়সা করে চাল কিনবে বাংলাদেশ। এই চাল কিনতে বাংলাদেশের খরচ হবে সে দেশের মুদ্রায় 265 কোটি 7,55,000 টাকা। ভারতীয় মুদ্রায় এই চালের দাম পড়বে 190 কোটি টাকা। জানা গিয়েছে 2024-25 অর্থ বছরে আন্তর্জাতিক উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই চাল সংগ্রহ করা হবে। যদিও শুধু ভারতই নয়, দেশের জনসংখ্যা নিরিখে চালের ঘাটতি মেটানোর জন্য বিশ্বের অন্য দেশগুলি থেকেও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। ভারত ছাড়াও পাকিস্তান, সিঙ্গাপুর ও ভিয়েতনাম থেকেও চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে পাকিস্তান ও সিঙ্গাপুর থেকে 50,000 টন ও ভিয়েতনাম থেকে 1 লক্ষ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রসঙ্গত, কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারত ও বাংলাদেশের বাণিজ্যের বিষয়ে সওয়াল করেছিলেন একটি অনুষ্ঠানে। কিছুদিন আগে পর্যন্ত যে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি অর্থাৎ 7 সিস্টার্স দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল, সেই বাংলাদেশ এখন সুর বদলাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে বলতে শোনা গিয়েছে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি অর্থাৎ 7 সিস্টার্সের বাণিজ্য পথ খুলে দেওয়ার কথা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একটি অনুষ্ঠানে ইউনূস বলেন, ভারতের 7 সিস্টারের একই অবস্থা, একই সঙ্গে অর্থনৈতিক অঞ্চলে কাজ করব আমরা। আমাদের সমুদ্র বন্দর তাদের মানে ভারতের মাল আনা নেওয়া করবে, তারাও আমাদের পণ্য আমদানি রপ্তানি করবে, তারাও এই সুযোগ পেলে আনন্দিত হবে, তাদের ব্যবসা আমাদের ব্যবসা সমৃদ্ধ হবে। শুধু ভারতের 7 সিস্টার্স দিয়ে বাণিজ্য পথ সুগম করাই নয়, একই সঙ্গে নেপাল ভুটানের সঙ্গেও একইভাবে বাণিজ্য বাড়ানোর কথা বলেছেন ইউনূস। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন ভারতের বিরুদ্ধে সুর নরম করলেন ইউনূস? সূত্রের খবর, দেশ চালাতে গিয়ে আর্থিক দুরবস্থার বিষয়টি টের পেয়েছেন ইউনূস। একদিকে আর্থিক অনুদান বন্ধ করে দেবার ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে হাসিনার আমলে চালু হওয়া ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি অর্থাৎ 7 সিস্টার্সের মধ্যে দিয়ে সমুদ্র পথে আমদানি রপ্তানির ফলে যে বৈদেশিক অর্থ আসতো তাও এখন বন্ধের মুখে। তাই ব্যাপক আর্থিক ঘাটতির মুখে পড়ে শেষ পর্যন্ত সুর নরম করতে বাধ্য হয়েছে ইউনূস, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। মোহাম্মদ ইউনূস তিনি কি বলেছেন শোনাব আপনাদের। নেপাল আমাদের অঞ্চল, নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। সে পথ আমরা করে দিই, আমরা একসঙ্গে যৌথ
অর্থনীতি গড়ে তুলি। তার সমুদ্রের অভাব, আমার পর্বতের অভাব, হাইড্রো, দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই, তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল, আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা, রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। এগুলো বললাম এই জন্য, আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা হতাশায় ভুগি। হতাশার তো কারণ নাই, এটা আনন্দের বিষয়। আমাদের যে অবস্থান, যে সুযোগ সুবিধা, শুধু সেগুলোকে আহরণ করা, কাজে লাগানো। প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াকে জোরদার করা, যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে, তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলের মেয়াদ আর কতদিন, এই প্রশ্নটা উঠতে শুরু করেছে সে দেশের বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলোর মধ্যেই। এদিকে যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি তুলেছে খালেদা জিয়ার বিএনপি। অন্যদিকে নির্বাচনের আগে যাবতীয় সংস্কারিক কাজ সেরে ফেলতে হবে, এই দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জামাতে ইসলামী। এদিকে এই পরিস্থিতি আবার ইউনূস প্রশাসনের অন্যতম উপদেষ্টা তথা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম সরকারি পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। প্রয়োজনে নতুন দল গড়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি, যদিও সকলেই একটি বিষয়ে একমত, সেটি হলো কোনোভাবেই হাসিনার আওয়ামী লীগকে ভোটে লড়তে দেওয়া হবে না। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল দেখছেন। মূলত ভৌগোলিক অবস্থানের কারণেই এটা সম্ভব বলে দাবি করেছেন তিনি। তার দাবি, বাংলাদেশের দুই পাশে রয়েছে দুই শক্তিধর দেশ ভারত ও চীন, আর এই দুই শক্তিধর দেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে। আর বাংলাদেশ যেহেতু মাঝখানে আছে, তাই এই দুই মহাশক্তিধর দেশের বাতাসে বাংলাদেশও এগিয়ে যাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।